সময়ের অনুরূপ চলতে শিখুন। কয়েক বছর আগে গৌতম বুদ্ধ তার শিষ্যদেরকে এমন শিক্ষা কেন দিয়েছিলেন, সেই কথাই জানব আজকে এই কাহিনীর মাধ্যমে। তো চলুন কাহিনী আরম্ভ করা যাক। 3 রাজকুমারের পরীক্ষা। এই কাহিনী একটি রাজ্যের রাজার 3 পুত্রের কাহিনী। ওনার 3 পুত্র অনেক শক্তিশালী ছিল। 3 জনের মধ্যে বরাবর বুদ্ধি ছিল। 3 জনের মধ্যেই ওই ক্ষমতা ছিল যে সময় এলে যেই তাদের মধ্য থেকে রাজা হোক না কেন, সে তার রাজ্যকে ভালোভাবে চালাতে পারবে। প্রজাদের জন্য, রাজ পরিবারের জন্য যে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, এরকমটা রাজা চাইতো। এই জন্য তিনি সিদ্ধান্ত নেন যে তিনি 3 পুত্রই এই জন্য তিনি সিদ্ধান্ত নেন যে 3 পুত্রই এখন অনেক বেশি বিচক্ষণ, বুদ্ধিমান, শক্তিশালী আর সব কাজে পারদর্শী হয়ে গেছে। এই জন্য তাদের একটি পরীক্ষা নেওয়া যাক। যেমনটা রাজা চিন্তা করে পরীক্ষা নিতে হবে, এই জন্য পরের দিন রাজার আদেশে 3 রাজকুমারকে দরবারে ডাকা হয়। আর রাজা বলে যে আমি তোমাদের 3 জনের একটি পরীক্ষা নিতে চাই। আমার মনে হয় যে তোমরা 3 জনই এখন ওই শিক্ষা পেয়ে গেছো যেটা তোমাদের প্রয়োজন ছিল। এই জন্য আমি তোমাদের একটি পরীক্ষা নেব যে তোমরা 3 জন গুরুকুলে কি শিক্ষা নিয়েছো। এখন ওই পরীক্ষার ব্যাপারে ওই 3 জনকে বলা হয় যে তোমরা 3 জন রাজকুমারকে এক একজন করে 4 মাসের ব্যবধানে একটি গাছকে খোঁজার জন্য যেতে হবে। কিন্তু একটি কথা মনে রাখবে, ওই গাছ আমাদের রাজ্যে নেই। এই জন্য তোমাদেরকে আলাদা আলাদা রাজ্যে যেতে হবে। আর ওই গাছকে খুঁজে আমাকে বলতে হবে যে সেটা কেমন দেখতে। আর ওই গাছের নাম হলো নাশপাতি। তখন ওই নাশপাতি গাছকে খোঁজার জন্য ওই 3 জনকে 4 মাসের ব্যবধানে যেতে হবে। তখন প্রথম যাওয়ার সময় আসে সবার প্রথম রাজকুমারের। পরের দিন বড় রাজকুমার রাজপ্রাসাদ থেকে বের হয় আর সে তার রাজ্য ছেড়ে অন্য রাজ্য থেকে আরেকটি রাজ্যে, এভাবেই 5টি আলাদা আলাদা রাজ্যে সে যায়। শেষে সে পাশেরই একটি রাজ্যে নাশপাতির গাছ খুঁজে পায় আর সেটাকে ভালোভাবে দেখে। আর সেটা দেখে সে ফিরে আসে। কমপক্ষে 7 দিন পর সে তার রাজ্যে ফিরে আসে। আর তার ফিরে আসতেই রাজা অর্থাৎ তার পিতার কাছে যায়। তার পিতাকে প্রণাম করে আর বলে যে আমি ওই নাশপাতির গাছ পেয়েছি আর আমি সেটাকে ভালোভাবে দেখেছি। আর আপনি যদি বলেন আমি সেটার বিবরণ দিতে পারি। তখন রাজা বলে, পুত্র, এখন বলবে না, এখন তুমি ধৈর্য ধরো আর এই কথা কাউকে বলবে না। এরপর 4 মাস পর তার দ্বিতীয় পুত্র যায়। সে আলাদা আলাদা রাজ্যে যায়। সেও নাশপাতির বৃক্ষ দেখে আর ফিরে আসে। তারপর সবার ছোট পুত্র যায়। আর 10টি আলাদা আলাদা রাজ্যে সে যায়। আর সেগুলোর মধ্য থেকে কিছু রাজ্যে সে নাশপাতির গাছের ব্যাপারে জানতে পারে। তখন সে ওই নাশপাতির গাছকে ভালোভাবে দেখে আর ফিরে আসে। যখন 1 বছর পর 3 জনের পরীক্ষা সমাপ্ত হয়, তখন 3 জনকেই রাজদরবারে ডাকা হয়। সব মন্ত্রীগণ সেখানে বসেছিল আর অন্যান্য রাজ্যের রাজাও সেখানে বসেছিল। তারপর মহারাজ বলে যে, পুত্র, তোমরা 3 জন তো আলাদা আলাদা রাজ্যে গিয়ে নাশপাতির গাছ দেখে নিয়েছো। এখন এক এক করে সেটার ব্যাপারে বলো। তুমি ওই গাছ কেমন দেখেছো আর কোথায় পেয়েছো? সবার প্রথম পুত্র থেকে শুরু হয়। বড় রাজকুমার বলে, আমাদের পাশের রাজ্যে আমি ওই গাছ দেখতে পেয়েছি। লোকেরা আমাকে বলেছে যে এটাই নাশপাতির গাছ। কিন্তু আমি সেখানে গিয়ে দেখি যে সেটা শুকনো ছিল আর টেরা বেঁকা ছিল। সেটা কোনো কাজের ছিল না। আমার প্রশ্ন আপনার কাছে এটা যে আপনি আমাকে ওই গাছ কেন খুঁজতে পাঠিয়েছিলেন? রাজা তখন বলে, সব কিছুর উত্তর দেব, প্রথমে বাকি ভাইদেরকে তো বলতে দাও, নাশপাতি গাছের ব্যাপারে বলতে তো দাও। তখন দ্বিতীয় পুত্র বলা শুরু করে, ভাই কি বলছো? পিতা, আমি যে নাশপাতির গাছ দেখেছি সেটাতে প্রচুর পাতা ছিল,
কিন্তু আমার একটি কমতি লেগেছে, সেটাতে ফল ছিল না। আর যখনই দ্বিতীয়জন এই কথা বলছিল, তখন তৃতীয়জন অর্থাৎ সবার ছোট রাজকুমার সে বলে যে, পিতা, ভাই এটা কি বলছে? আমি কৃষকদের থেকে জেনেছি, আশেপাশের লোকেরা বলেছে যে এটা নাশপাতির গাছ, আর সেটাতে অনেক ফল ধরেছিল। ওই নাশপাতির গাছ নাশপাতিতে ভরা ছিল। যেই তিনজন নিজের নিজের কথা বলে, তিনজনের কথা একে অপরের সাথে বিরোধিতা করছিল। তিনজনই একে অপরের সাথে ঝগড়া করতে শুরু করে। দরবারে যত মন্ত্রী ছিল, আলাদা আলাদা রাজ্যের রাজা ছিল, তারা সবাই দেখছিল যে এই মহারাজ কি করছেন। তিনি তার পুত্রদের মধ্যে লড়াই করিয়ে দিয়েছেন। তখন রাজা সিংহাসনের থেকে উঠে দাঁড়ায় আর বলে যে, তোমাদের নিজেদের মধ্যে ঝগড়া করার প্রয়োজন নেই। তোমরা তিনজন রাজকুমারী সঠিক গাছকে দেখেছ, আর তিনজনই সঠিক। কিন্তু যেহেতু তোমরা তিনজন 4 মাসের ব্যবধানে গিয়েছ, এজন্য তোমরা তিনজন ওই বৃক্ষকে আলাদা আলাদা রূপে দেখেছ। তোমাদের তিনজনের নিজেদের মধ্যে ঝগড়া করার প্রয়োজন নেই। তিনজন রাজকুমার চুপ হয়ে যায়। তারপর রাজা বলে, আমি তোমাদের তিনজন রাজকুমারকে 3টি কথা শেখাতে চাইছিলাম। এই জন্য এই নাশপাতির গাছ খোঁজার জন্য তোমাদের তিনজনকে আশেপাশের রাজ্যে পাঠিয়েছিলাম। তখন রাজকুমাররা জিজ্ঞাসা করে যে, পিতা, আপনি আমাদেরকে কি বোঝাতে চান? তখন রাজা বলে যে, তোমরা তিনজনই এই নাশপাতির গাছকে আলাদা আলাদা সময়ে দেখেছ। এটা থেকে 3টি কথা শেখার আছে। প্রথম কথা, কোনো জিনিসের ওপর সিদ্ধান্ত তত সময় নেবে না যত সময় তুমি সেটাকে শেষ পর্যন্ত না জেনে নাও। সেটা তোমার বন্ধু হোক, তোমার পরিবারের লোকজন হোক, বা কোনো পরিস্থিতি হোক, কোনো জিনিস হোক, যত সময় তুমি সেটার ব্যাপারে পুরোপুরি না জেনে যাও, তত সময় নিজের সিদ্ধান্ত নেবে না। দ্বিতীয় কথা, জীবনে কখনো কাউকে জাজ করবে না। হতে পারে ওই সময় তার জন্য খারাপ চলছে। বড় রাজকুমার চিন্তা করে যে শুকনো গাছ ছিল, কিন্তু নাশপাতির জন্য ওই পরিবেশ খারাপ ছিল। তৃতীয় কথা, যেটা অত্যন্ত জরুরি, সেটা হলো মানুষ হোক, জানোয়ার হোক, বা কোনো গাছপালাই হোক না কেন, সেটার জীবন সবসময় একরকম থাকে না। গাছ শুকিয়ে যায়, আর যখন বর্ষা আসে তখন সবুজ পাতায় ভরে যায়। মানুষ দুঃখে হেরে যায়। ছোট পশু বড় পশুকে দেখে ভয় পেয়ে যায়, আর বড় পশু ছোট পশুদেরকে খেয়ে ফেলে। এই জন্য সময়ের অনুরূপ আমাদেরকে চলতে শিখতে হবে। তো বন্ধুরা, চলুন আমাদের দ্বিতীয় কাহিনী আরম্ভ করা যাক। এই কাহিনীটি একটি রাজা আর একটি ভিখারির, যে কাহিনী আমাদের সবার জীবনের সাথে রিলেটেড। তো চলুন শুরু করা যাক। একবার একটি রাজার ঘরে অনেক বড় খুশি আসে। তিনি অনেক খুশি ছিলেন। এই জন্য তিনি সিদ্ধান্ত নেন যে তিনি প্রজাদের মধ্যে যাবেন, তাদের সাথে কথা বলবেন, আর তাদেরকে কিছু উপহার দেবেন। সবার সাথে সাক্ষাৎ করবেন, নিজের খুশি তার প্রজাদের সাথে ভাগ করে নেবেন। তিনি প্রজাদের মধ্যে যান। রাজার সাথে কয়েকটি সিপাহীও ছিল। রাজা কিছু স্বর্ণ মুদ্রা ওনার সাথে নিয়ে যাচ্ছিলেন। তিনি প্রজাদের সাথে সাক্ষাৎ করেন, তাদের সাথে কথা বলেন, তাদের প্রশ্নের উত্তর দেন, আর তাদের সবাইকে এক একটি স্বর্ণ মুদ্রাও দিচ্ছিলেন। তখন রাজার নজর দূরে বসে থাকা একটি ভিখারির ওপর পড়ে। সে অনেক উদাস ছিল। সে চুপচাপ একটি কোণায় বসেছিল। রাজা সিপাহীদেরকে বলে, তাকে আমার কাছে নিয়ে এসো। সিপাহীরা যায় আর ভিখারিকে রাজার কাছে নিয়ে আসে। রাজা তাকে একটি স্বর্ণ মুদ্রা দেয়। সে অনেক খুশি হয়ে যায়। খুশি হয়ে সে আবার তার স্থানে ফিরে যায়। ওই ভিখারি যে জায়গায় বসেছিল, ওই জায়গার পাশেই একটি নালা ছিল। ভুলবশত ওই ভিখারির হাত থেকে ওই স্বর্ণমুদ্রা ওই নালায় পড়ে যায়। সে আবার দুঃখী হয়ে যায়। সে ওই স্বর্ণমুদ্রাকে ওই নালায় খোঁজার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই সেটা খুঁজে পায় না। সে এইসবই করছিল, রাজার নজর তার ওপর আবার যায়। রাজা বুঝে যায়। তখন তিনি সিপাহীদেরকে বলে, তাকে আবার আমার কাছে নিয়ে এসো। তখন সিপাহীরা আবার যায় আর ওই ভিখারিকে নিয়ে আসে। রাজা তাকে আরেকটি স্বর্ণ মুদ্রা দেয়। রাজা তাকে বলে, তুমি ওটাকে ছাড়ো,
এই স্বর্ণমুদ্রা রাখো। ভিখারি খুশি হয়ে যায়। এরপর ভিখারি আবার তার জায়গায় ফিরে যায়, কিন্তু সে এখনও তার প্রথম স্বর্ণমুদ্রাকে খুঁজে বেড়াচ্ছিল, খোঁজার চেষ্টা করছিল। রাজার নজর আবার তার উপর যায়। রাজা তাকে আবার নিজের কাছে ডাকে, এটা চিন্তা করে যে তার হয়তো দুঃখ হচ্ছে। তখন রাজা ওই ভিখারিকে আরেকটি স্বর্ণমুদ্রা দেয়। এখন তাকে 3টি স্বর্ণমুদ্রা দেওয়া হয়ে গিয়েছিল। একটি স্বর্ণমুদ্রা নালায় পড়ে গিয়েছিল, আর 2টি স্বর্ণমুদ্রা এখনও তার কাছে আছে। কিন্তু সে ওই 2টো স্বর্ণমুদ্রা থাকা সত্ত্বেও ওই নালার কাছে যায় আর ওই স্বর্ণমুদ্রাকে খোঁজার চেষ্টা করতে থাকে। এখন রাজা আবার তাকে নিজের কাছে ডাকে আর তাকে বলে যে এই ভুল তোমরা সবাই করো। তোমার কাছে এখনও 2টি স্বর্ণমুদ্রা আছে, কিন্তু তোমার মন ওই একটি স্বর্ণমুদ্রার ওপর পড়ে আছে, যেটাকে তুমি হারিয়ে ফেলেছ। আমরা আমাদের জীবনেও এটাই করে থাকি। আমাদের ভূতকালে যেটা আমাদের সাথে হয়েছে সেটাকে স্মরণ করে করে আমরা বর্তমান আমাদের জীবনে যে ভালো জিনিস আছে সেটাকেও খারাপ করে ফেলি। আমরা আমাদের খুশি, পরিবার, আমাদের পরিস্থিতিকে অদেখা করে দিই। যেটা আজকে অনেক ভালো আছে সেটার আনন্দ নেওয়ার বদলে আমরা ওই কথাকে স্মরণ করতে থাকি যেটা আগে ঘটে গেছে, যেটা এখন আপনার হাতে আর নেই, যেটাকে আপনি বদলাতে পারবেন না, যেটা আপনি কিছুই করতে পারবেন না। তারপরও আপনি সেটার পিছনে পড়ে আছেন আর ভুলে যান যে আপনার কাছে এখনও 2টো স্বর্ণমুদ্রা আছে। রাজা এই শিক্ষাই দেন যে যদি একটি স্বর্ণমুদ্রা হারিয়ে যায়, অর্থাৎ জীবনে যদি কিছু খারাপ হয়ে থাকে, তাহলে সেটাকে ভুলে যান। কারণ আগে জীবনে অনেক কিছু আছে। আপনার বর্তমানে এমন অনেক জিনিস আছে যেটাকে দেখে, যেটাকে অনুভব করে, যেটার আনন্দ নিয়ে আপনি আপনার জীবনকে অনেক ভালো বানাতে পারেন। পুরনো কথা ভুলে যাওয়াই আপনার জীবনকে ভালো বানানোর একটি পদ্ধতি। তো চলুন বন্ধুরা, আমাদের 3য় কাহিনী আরম্ভ করা যাক। একদিন একটি পিতা আর পুত্র রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন রাস্তায় যে পিতা ছিল তার নজর পাশে থাকা কিছু বাচ্চার ওপর পড়ে, যারা কাদার মধ্যে কিছু খুঁজছিল। তখন সে সেখানে দাঁড়িয়ে ওই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কি খুঁজছো? তখন তাদের মধ্য থেকে একজন বলে যে, আপনি দেখতে পাচ্ছেন না সামনে স্বর্ণফল আছে, আমরা সেটাকে পাওয়ার চেষ্টা করছি। ওই ছেলেটির কথা শুনতেই পিতার ধ্যান ওই স্বর্ণফলের দিকে যায়, যেটা চকচক করছিল। তারপর ওই পিতার মনে হয় যে যদি এই ফল আমার পুত্র পেয়ে যায়, তাহলে না কেবল তার জীবন, আমাদের জীবনও বদলে যাবে। তখন কোনো চিন্তাভাবনা না করেই ওই পিতা তার পুত্রকে ওই কাদার মধ্যে ধাক্কা দিয়ে দেয় আর বলে যে তোকে যে কোনো মূল্যে ওই স্বর্ণফল নিয়ে আসতে হবে। কিন্তু পুত্র ওই স্বর্ণফল চায় না। ওই পুত্রের কিছু আলাদাই চাওয়া ছিল। ওই পুত্র অনেক চেষ্টা করে পিতাকে সব কিছু বোঝানোর যে আমার খুশি এই স্বর্ণফলের মধ্যে নেই, আমার খুশি অন্য কোথাও আছে, আমার স্বপ্ন আলাদা। পিতা তার একটি শব্দও শোনে না। সে তার পুত্রকে ধাক্কা মারে ওই কাদায় আর বলে যে আমি তোর কাছে জিজ্ঞাসা করছি না, তোকে বলছি যে তোকে ওই স্বর্ণফল নিয়েই আসতে হবে। তখন ওই পুত্রও তার পিতার স্বপ্নকে পূরণ করার জন্য তার পুরো জান লাগিয়ে দেয় আর পুরো চেষ্টা করে যে কোনোভাবে সে ওই স্বর্ণফলকে পেয়ে যায়। কিন্তু যেভাবে সে নড়তে থাকে ওই ফলকে ধরার জন্য, সেভাবে সে ওই কাদার মধ্যে আরও দেবে যেতে থাকে। তারপর সে জানতে পারে যে আসলে এটা কাদা নয়, এটা চোরাবালি। সে চিৎকার করে, তার পিতাকে আওয়াজ দেয়, কিন্তু তার পিতা তার একটি কথাও শোনে না। তার পিতা বলে যে বাহানা বানিও না, সেখানে আরও অনেক লোক আছে যারা এটা করছে। যখন তারা এটা করতে পারে, তাহলে তুমি কেন এটা করতে পারবে না? তখন সে আরও একবার চেষ্টা করে আর পুরো জান লাগিয়ে দেয়, কিন্তু তারপরও তার হাতে কিছুই আসে না। ধীরে ধীরে সে নিচে চলে যেতে থাকে আর ওই চোরা বালির মধ্যে চলে যায় আর মারা যায়। তারপর তার পিতার অনুভব হয় যে সে কত বড় ভুল করেছে।
তার পিতা সেখানে বসে বসে জোরে জোরে চিৎকার করছিল। তখনই সেখানে একটি সাধু আসে। ওই সাধু বাবা তাকে জিজ্ঞাসা করে যে কেন কাঁদছ। তখন ওই ব্যক্তি ওই স্বর্ণফলের দিকে ইশারা করে ওই সাধুকে তার পুরো কথা বলে আর বলে যে এটাতে আমার কি দোষ আছে, আমি তো যা কিছুই করেছি আমার পুত্রের জন্যই করেছি, পুত্রের খুশির জন্য করেছি। তখন ওই সাধু ওই ফলকে ধ্যান দিয়ে দেখে আর ওই ব্যক্তিকে বলে যে স্বর্ণফলের জন্য তুমি তোমার পুত্রকে হারিয়ে ফেলেছ। ভালো করে ওই ফলের দিকে দেখেছ যে সেখানে কোনো আসল স্বর্ণফল আছে কিনা। এই কথা শুনে ওই ব্যক্তির ক্রোধ হয় আর ওই ব্যক্তিটি বলে যে সামনেই তো দেখা যাচ্ছে ওই স্বর্ণফল, আর আপনি বলছেন দেখতে পাচ্ছেন না। তখন ওই সাধু ওই কাদার ঠিক ওপরেই একটি বড় গাছ ছিল, সেটার দিকে ইশারা করে বলে যে যেটাকে তুমি দেখেছ সেটা ওই ওপরে থাকা ফলের ছায়া, আসল ফল ওই গাছে লেগে আছে। তারপর ওই সাধু ওই ব্যক্তিকে বলে যে নিজের পুত্রকে জবরদস্তি ধাক্কা দেওয়ার বদলে আর তাকে বলার বদলে যদি তার কাছে জিজ্ঞাসা করতে তার খুশি কিসে, যদি তুমি তোমার পুত্রকে বলতে যে পুত্র তুই বল তুই কি করতে চাস, তোর খুশি কিসে, তাহলে না কেবল তোমার পুত্র বেঁচে থাকতো, বরং হতে পারত তার হাতে ওই আসল স্বর্ণফলও থাকতো। বন্ধুরা, এমনটা আমাদের জীবনে সবার সাথে হয়। আপনারা হয়তো এটা বুঝে গেছেন। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনি আপনার বাচ্চার সাথে কখনোই জবরদস্তি করবেন না যে সে আপনার হিসাবে সব কিছু করবে, বরং এটার বদলে তাকে সেটাই করতে দিন যেটা সে নিজে করতে চায়। কারণ আপনার চিন্তাভাবনা আপনার বাচ্চার চিন্তাভাবনার সাথে একদমই আলাদা হয়। এমনটাও নয় যে আপনি আপনার বাচ্চাকে পুরো খোলা ছেড়ে দেবেন। এই জন্য না তো বেশি না তো কম, সব সময় ব্যালেন্স বানিয়ে রাখা উচিত। আর আপনার বাচ্চার সব কাজেই আপনি তার সাথে থাকুন, তাকে হেল্প করুন। তো বন্ধুরা, আজকের এই কাহিনী থেকে আপনারা কি শিক্ষা পেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।